ওয়াকফ বিল নিয়ে তাণ্ডব, প্রাণহানিতে থমথমে মুর্শিদাবাদ, নেমেছে কেন্দ্রীয় বাহিনী, দাঙ্গার আশঙ্কায় কেন মমতা? বিশ্ব মিডিয়ায় সাড়া ফেলেছে ঢাকার মার্চ ফর গাজা, জঘন্য বিশ্বাসঘাতকতার ইতিহাস লিখছে কি আরব বিশ্ব? পরমাণু সমঝোতার প্রথম বৈঠকে আশার আলো, ইরানে হামলার হুমকি ছেড়ে আপোষে আসছেন কি ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতে ওয়াকফ বিলের বিতর্কিত সংশোধনীর জেরে সংঘর্ষে পশ্চিমবঙ্গে অন্তত ৩ জনের প্রাণহানি হওয়ায় অন্তত ২০০ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। থমথমে মুর্শিদাবাদে হাইকোর্টের নির্দেশে টহলে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকা ছেড়ে পালাচ্ছেন বিজেপি ঘনিষ্ঠ কট্টর হিন্দুত্ববাদীরা। ওয়াকফ বিলে সংশোধনীর প্রতিবাদে মুসলিমদের সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিকে মুর্শিদাবাদ ও ২৪ পরগনায় পুলিশ আর কট্টর হিন্দুত্ববাদীদের বাধায় পরিস্থিতি সহিংস আকার নেয়। শুক্র ও শনিবার মুর্শিদাবাদের রঘুনাথপুর, সুতি, শমসেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। বাসায় হামলা চালিয়ে হত্যা করা হয় বাবা ও ছেলেকে। গুলিবিদ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আগুন দেওয়া হয়েছে পুলিশ, ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়াও বিভিন্ন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। লুট হয়েছে স্বর্ণের দোকান, শপিং মল ও বাসাবাড়ি। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানালে হাইকোর্ট তাতে সম্মতি দেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে দাঙ্গা না লাগানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল ও মুসলিম এমপিদের প্রবল আপত্তির মধ্যেই 10 এপ্রিল ভারতের রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল। মুসলিমদের অভিযোগ, এই আইনে ভর করে পূর্বপুরুষদের মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, জমি আর ঐতিহাসিক স্থাপনা বাজেয়াপ্তের অপচেষ্টা চালাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার। গাজায় শরণার্থী শিবির সহ একাধিক অবস্থানে হামলা চালিয়ে আরও 12 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গুরুতর রোগীদের সরানোর সময় হামলা হয়েছে গাজার আল আহলি হাসপাতালে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের দির আল বালা এলাকায় চলন্ত গাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত 7 ফিলিস্তিনিকে। সেন্ট্রাল গাজায় আল নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আল মাওয়াসিতে সরে যাবার নোটিশ দিয়ে হামলা হয়েছে সেখানে। ঘটনাস্থলেই নিহত হয় এক ফিলিস্তিনি। রাফায় চলছে ইসরায়েলি স্থল বাহিনীর তাণ্ডব। গাজা সিটিতে আল আহলি আরব হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গুরুতর রোগীদের অন্যত্র সরানোর সময় এই হামলায় হাসপাতালে ঢোকার রাস্তা ছাড়াও আইসিইউ বিভাগে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে খোলা রাস্তায় সরিয়ে নেওয়া গুরুতর রোগীদের মধ্যে এক শিশুসহ কমপক্ষে 4 জনের মৃত্যু হয়। গাজায় 16 মাসের বর্বর অভিযানে এ নিয়ে 36টি হাসপাতালে সজ্ঞানে হামলার নজির সৃষ্টি করল দখলদার বাহিনী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতির আশ্বাস দেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তীব্র ভৎসনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। 3 ভাই বোনের মধ্যে ইয়ার নেতানিয়াহুর দ্বিতীয় সন্তান। এদিকে গাজায় ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দায় বাংলাদেশও যে পিছিয়ে নেই সেই নজির সৃষ্টি করেছে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচি মার্চ ফর গাজা। সমাজের সর্বস্তরের নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কর্মসূচিটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। নেতিবাচকভাবে তুলে ধরেছে জায়নবাদী মুখপাত্র টাইমস অফ ইসরায়েল পত্রিকা। বিস্তারিত মীর ফজদের আব্বে ডেস্ক রিপোর্টে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন পিছিয়ে নেই বাংলাদেশও। ঢাকার রাজপথে লাখো জনতার ঢল থেকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেওয়া হলো কঠোর বার্তা। শনিবার ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার সরওয়ার্দী উদ্যান। নানা রকম পোস্টার, ব্যানার, প্লেকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন মার্চ ফর গাজা নামের এই গণজামায়াতে। ঢাকার এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও। তবে সবার নজর কেড়েছে জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত টাইমস অফ ইসরায়েল পত্রিকায় ছাপা মার্চ ফর গাজার সংবাদ। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 1 লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। তাদের হাতে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। মার্চ ফর গাজার সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামিক গ্রুপ ও দল এই র্যালিতে সংহতি জানায়। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসাবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকার মার্চ ফর গাজার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও টরন্টো স্টার, টাইমস অফ ইন্ডিয়া, সিটিভি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে। গাজায় প্রায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে বাংলাদেশে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজার নজিরবিহীন বর্বরতার খবর হয়তো আর পৌঁছায় না কায়রোর প্রাসাদে, রিয়াদের মসৃণ সড়কে কিংবা ঝলমলে দুবাইয়ের আকাশ ছোঁয়া ভবনে। টেলিভিশনের পর্দায় ফিলিস্তিনের ধ্বংসস্তূপ, স্বজন হারানোর মাতম আর শরণার্থী শিবিরে ক্ষুধার্ত শিশুর অপেক্ষার দৃশ্য দেখা গেলেও আরব নেতাদের চোখে শুধুই নীরবতা। তাদের কাছে ফিলিস্তিনের ইতিহাস যেন শুধুই বিবর্ণ এক পোস্টার। আসলেই কি গাজাকে ভুলে গেছে আরব বিশ্ব, নাকি রাজনৈতিক স্বার্থের আড়ালে চাপা পড়েছে ফিলিস্তিনিদের রক্তাক্ত আত্মচিৎকার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাজানো ষড়যন্ত্রে ফিলিস্তিনকে মুছে ফেলছে ইসরায়েল। গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে অসংখ্য নিষ্পাপ শিশুসহ হাজারো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শরণার্থী শিবিরে ফেলা হচ্ছে টনের পর টন বোমা। আকাশে উঠছে জলপাই গাছ, কেফিয়া কিংবা মুয়াজ্জিনের শোকাগ্রস্ত কণ্ঠের আর্তনাদ। কিন্তু চলমান এই লোমহর্ষক বাস্তবতা যেন আরব শাসকদের কোনোভাবেই স্পর্শ করে না। মঞ্চের বাইরে দাঁড়িয়ে কেউ টুইট করছেন, কেউ বিবৃতি দিয়েই সারছেন ব্যক্তিগত দায়। ফিলিস্তিনের মৃত্যু যেন এখন একটি প্রোগ্রামড ট্র্যাজেডি, আর আরব বিশ্ব এই ঘটনার ভিআইপি দর্শক। 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তি থেকে শুরু করে 2020 সালের আব্রাহাম অ্যাকর্ড, প্রতিটি পর্যায়ে ফিলিস্তিন থেকে ক্রমাগত দূরে সরে গেছে আরব বিশ্ব। অথচ ধীরে ধীরে আমেরিকার মদতপুষ্ট দখলদার ইসরায়েলের সঙ্গে বৃদ্ধি পেয়েছে তাদের সখ্যতা। সম্পর্ক স্বাভাবিক করার নামে তেল আবিবের সঙ্গে বেড়েছে কূটনৈতিক বোঝাপড়া। স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, এমনকি সৌদি আরবও। নিজেদের নিরাপত্তা, অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের দয়া লাভের জন্য গাজাকে তারা ফেলে দিয়েছে খরচের খাতায়। গাজা ইস্যুতে নীরব থাকার কারণ হিসেবে আরবরা তৈরি করেছে কিছু অহেতুক যুক্তি। তাদের অনেকেই মনে করেন ফিলিস্তিন সমস্যার সমাধান আপাতত করা সম্ভব না, তাই বিষয়টি নিয়ে গলা চড়িয়ে কোনো লাভ নেই। ফলে নিজেদের ভূ রাজনৈতিক হিসেবে লাভের অঙ্ক মেলাতেই তারা ব্যস্ত। ইরানের প্রভাব ও আঞ্চলিক দাপট রুখতে ইসরায়েলকে বানিয়েছে আপনজন। আমেরিকার কাছ থেকে পাওয়া কর্করের ডলার ও সুযোগ সুবিধা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পক্ষে ফিলিস্তিনের ভার বহন করা সম্ভব না। রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ, দারিদ্র্য এসব সমস্যায় জর্জরিত দেশগুলো নিজেদের নিয়েই ব্যস্ত। ফলে ফিলিস্তিনের জন্য লড়াইয়ের ডাক সীমাবদ্ধ থাকে শুধু জনগণের বুকের ভেতর। স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে, জানায় সংহতি, ফুঁসে ওঠে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু সেসব প্রতিবাদ সামনে আসে না। কখনো কখনো কেবল সাড়া ওঠে সোশ্যাল মিডিয়ায়। মিছিলের ছবি ভাইরাল
হয়, কিন্তু রাষ্ট্রীয় নীতিতে তার প্রভাব পড়ে না বললেই চলে। হতাশার মাঝেও কখনো সামনে আসে কিছু ব্যতিক্রম, যেমন গাজার পুনর্গঠনে বিনিয়োগ করছে কাতার, দিচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধাদের আশ্রয়। ইয়েমেনের যোদ্ধারা ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে। জাতিসংঘের মঞ্চে আলজেরিয়া এখনও ফিলিস্তিনের পক্ষে উচ্চকণ্ঠ। শান্তি চুক্তির অংশ হলেও ২০২৫ সালের মার্চে আরব লীগের সমর্থনে গাজার জন্য $53 বিলিয়ন পুনর্গঠন প্রস্তাব দিয়েছে মিশর। আরবদের কূটনৈতিক বোঝাপড়ার নিচে চাপা পড়া গাজার ধ্বংসস্তূপে এখন ভেসে বেড়ায় পুরনো এক প্রশ্ন: আরবদের এমন নীরবতা কি কেবলই অনিচ্ছাকৃত, নাকি আল আকসার রুহের সাথে জঘন্য এক বিশ্বাসঘাতকতা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সামরিক ব্যবস্থার হুমকি দিলেও পরিস্থিতি আপাতত কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আভাস দিচ্ছে সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা বৈঠক। আলোচনার ফলাফল ইতিবাচক উল্লেখ করে আগামী শনিবার আবার বসতে রাজি হয়েছে দুই পক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সাথে পরমাণু সমঝোতায় আপোষে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পূর্বানুমানের ভিত্তি কি? আসলেই কি আপোষে আসবেন অঘটনের বরপুত্র ট্রাম্প? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। همیشگی شهید سلیمانی And after that, I would say সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরমাণু চুক্তির ব্যাপারে শেষমেশ রীতিমতো অপ্রত্যাশিত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। নানা কারণে এটিকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত পরোক্ষ ওই বৈঠকে ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিশেষ প্রতিনিধি দল অংশ নেয়। দুই পক্ষের মধ্যে বার্তা বিনিময়ের কাজ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আলোচনায় পরমাণু চুক্তি, পারস্পরিক উত্তেজনা নিরসন, বন্দি বিনিময় গুরুত্ব পায়। প্রতিনিধিরা এসব বিষয়ে নিজ নিজ দেশের সরকারের অবস্থান তুলে ধরেন। প্রথম দফার পরোক্ষ এ আলোচনায় মার্কিন প্রতিনিধিরা যথাযোগ্য মর্যাদায় ইরানি প্রতিনিধি দলের সাথে বার্তা বিনিময় করেছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সব মিলিয়ে এ যাত্রার আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। যুক্তরাষ্ট্র খুব দ্রুতই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, ইরানও তাই চায়। তবে পারস্পরিক সমঝোতা, স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে সমানুপাতিক একটি চুক্তিতে পৌঁছানো খুব সহজ হবে না বলেও মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেজন্য আলোচনা চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে দুই দেশই। সে লক্ষ্যে আবারও মিলিত হতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৯ এপ্রিল মাস্কাটে দুই দেশের প্রতিনিধি দল দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে বলে জানানো হয়েছে। ওই আলোচনা থেকে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে একটি সম্ভাব্য সময়সীমা জানা যেতে পারে। বৈঠকের পর এক বিবৃতিতে প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ওমান। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, সুরক্ষা এবং স্থিতির লক্ষ্যে দেশটি মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে কতটা আন্তরিক, এসব আলোচনার মধ্য দিয়ে তা বোঝা যাবে। সমঝোতার প্রশ্নে দুই দেশের সুনির্দিষ্ট চাওয়াগুলো কি তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র চেয়েছে ইরান তাদের পরমাণু কার্যক্রম সীমিত করুক, যাতে করে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তেহরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েও নানান আপত্তি আছে ওয়াশিংটনের। অন্যদিকে ইরান চেয়ে এসেছে সমঝোতা করতে হলে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। একই সাথে পশ্চিমা বিশ্বে তাদের হিমায়িত সকল অর্থ ছাড় করা হবে, এটিও তাদের চাওয়া। আলোচনা শুরুর বিষয়টি ইতিবাচক, তবে সমঝোতা চুক্তি পর্যন্ত পৌঁছানোর পথ বন্ধুর বলছেন বিশ্লেষকরা। এরপরও সেটি সম্ভব হলে তা হবে যুগান্তকারী। এদিকে ইরান সমঝোতায় না এলে বারবার দেশটিতে হামলার হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে এরই মাঝে তিনি সমঝোতার প্রশ্নে আপোষ করার জন্য প্রস্তুত বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাক্সিয়স। অন্যদিকে ওমানে বৈঠকে বসার আগে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন উইটকফ। অনেক বিশ্লেষকের মতে এই দুই বৈঠকের মাঝে যোগসূত্র থাকতে পারে, কেননা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিরসনে নানা সময় মধ্যস্থতা করার আগ্রহ জানিয়েছে রাশিয়া। হিজল জোবায়ের,
বাংলাভিশন। স্মার্টফোন, কম্পিউটার সহ কিছু ইলেকট্রনিক পণ্য নতুন শুল্কের বাইরে রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইলেকট্রনিক পণ্যে নতুন শুল্ক কার্যকর না করার বিষয়টি জানিয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। এতে বলা হয়, বেশিরভাগ দেশের উপর ট্রাম্পের 10% শুল্ক আরোপ ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না। এছাড়া চীনের উপর 145% শুল্ক আরোপ হলেও দেশটি থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না। এসব ইলেকট্রনিক পণ্যের মধ্যে স্মার্টফোন, কম্পিউটার ছাড়াও রয়েছে সেমি কন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড। বিশ্লেষকরা বলছেন, আমদানি পণ্যে কয়েক গুণ দাম বেড়ে যাওয়ার আতঙ্কে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানির অনেকেই চীন সহ বিভিন্ন দেশে কারখানা তৈরি করেছে। সেখান থেকে পণ্য আমদানি করতে গেলে এই শুল্কের ফাঁদে পড়তে পারে কোম্পানিগুলো। ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। অভিযোগ উঠেছে হামলাটি উদ্দেশ্যমূলক। বন্ধু রাষ্ট্র রাশিয়ার এমন পদক্ষেপে আক্ষেপ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। আগামী মাসে রাশিয়া সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফ থেকে বহুল প্রচারিত এই সফরের আগে নয়া টানাপোড়েনের কোনো প্রভাব পড়বে কি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনে একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, এমনটি দাবি করেছে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে দূতাবাস উল্লেখ করেছে, রাশিয়া ভারতকে তার বিশেষ বন্ধু হিসেবে দাবি করলেও ইউক্রেনে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি দূতাবাসের ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট 11 এপ্রিল শেয়ার করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস এই অভিযোগ তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি কুসুম ফার্মাসিউটিক্যালসের একটি গুদামে আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। এর ফলে শিশু ও প্রবীণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ নষ্ট হয়ে গেছে। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে একটি পোস্টের মাধ্যমে তা প্রকাশ করেছে। ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস তার পোস্টে বলেন, রাশিয়ান ড্রোনগুলো কিয়েভের একটি বড় ফার্মাসিউটিক্যালস গুদাম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এতে প্রবীণ ও শিশুদের প্রয়োজনীয় ঔষধের স্টক পুড়ে গেছে। এই সময় তিনি অভিযোগ করেন, ইউক্রেনের নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান এখনও অব্যাহত রয়েছে। পোস্টে মার্টিন হ্যারিস একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে একটি গুদামজাত কাঠামো থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে ও তার পাশেই একটি ফায়ার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় কুসুম হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের নিউ দিল্লিতে অবস্থিত একটি সম্পূর্ণ রপ্তানিমুখী ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বের 28টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ইউক্রেন, মলদোভা, উজবেকিস্তান, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, UAE, কেনিয়া, আইভরি কোস্ট, বেনিন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকদিন আগেও আগামী 9 মে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মস্কো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বলে বেশ জোরে সোরেই প্রচারণা চালাচ্ছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও সে সময় শুধু প্রধানমন্ত্রী মোদী নন, ঐতিহাসিক রেড স্কোয়ারে আরও বেশ কিছু মিত্র দেশের নেতাদেরও এবারের বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় রাশিয়া। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।